এডিবি আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। নেতানিয়াহু ট্রাম্পকে 4 পরাশক্তির কড়া হুঁশিয়ার, ইরানের পাশে থাকার ঘোষণা। ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিল ইরান। ট্রাম্পের সঙ্গে আজ নেতানিয়াহুর বৈঠক, ইরান নিয়ে হবে আলোচনা। সুদানের মসজিদে আরএসএফের ড্রোন হামলায় 2 শিশুর মৃত্যু, আহত 13। দক্ষিণ ইয়েমেনে সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা, বহু হতাহত। তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। নেতানিয়াহু ট্রাম্পকে 4 পরাশক্তির কড়া হুঁশিয়ারি, ইরানের পাশে থাকার ঘোষণা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ঘনঘটা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান বিরোধী কঠোর অবস্থানের মুখে পাল্টে যাচ্ছে ভূ রাজনীতির সমীকরণ। এবার সরাসরি ইরানের পক্ষে দাঁড়িয়ে ওয়াশিংটন ও তেল আবিবকে কড়া হুঁশিয়ারি দিল বিশ্বের 4 বড় শক্তি। এই তালিকায় কারা আছেন এবং কেন এই হুঁশিয়ারি, তা নিয়ে থাকছে আমাদের বিশেষ প্রতিবেদন। দিন যত যাচ্ছে, তেহরান এবং তেল আবিবের মধ্যকার উত্তেজনা বিশ্বযুদ্ধের রূপ নিতে শুরু করেছে। বিশেষ করে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার খবরে মধ্যপ্রাচ্যে যখন নতুন করে অস্থিরতার শঙ্কা তৈরি হয়েছে, ঠিক তখনই ইরানকে ঢাল হয়ে রক্ষা করার প্রতিশ্রুতি নিয়ে সামনে এসেছে 4টি প্রভাবশালী দেশ। 1. রাশিয়া। মস্কো পরিষ্কার জানিয়ে দিয়েছে, ইরানের উপর কোনো বড় ধরনের আক্রমণ রাশিয়া সহ্য করবে না। পুতিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তেহরানের সাথে তাদের প্রতিরক্ষা চুক্তি কেবল কাগজে কলমে নয়, প্রয়োজনে রণক্ষেত্রেও তার প্রমাণ পাওয়া যাবে। বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইরানকে শক্তিশালী করার মাধ্যমে রাশিয়া নেতানিয়াহুর পরিকল্পনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। 2. চীন। অর্থনৈতিক ও কূটনৈতিক দিক থেকে ইরানকে আগলে রাখছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় এমন কোনো পদক্ষেপ আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি। ট্রাম্পের সর্বোচ্চ চাপ বা ম্যাক্সিমাম প্রেশার নীতির বিরুদ্ধে চীন সাফ জানিয়ে দিয়েছে, তারা ইরানের সাথে জ্বালানি ও বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করবে। 3. তুরস্ক। আঞ্চলিক পরাশক্তি তুরস্ক এবার সুর চড়িয়েছে। এরদোয়ান সরকার স্পষ্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত বা ইরানের সীমানায় হস্তক্ষেপ অঞ্চলটিকে নরকে পরিণত করবে। ন্যাটোর সদস্য হওয়া সত্ত্বেও তুরস্কের এই অবস্থান নেতানিয়াহুর ওপর বড় চাপ তৈরি করেছে। 4. কাতার। আরব বিশ্বের অন্যতম প্রভাবশালী মধ্যস্থতাকারী দেশ কাতার সাফ জানিয়ে দিয়েছে, ইরানের ওপর হামলার জন্য তাদের মাটি বা আকাশসীমা ব্যবহার করতে দেওয়া হবে না। এই সাথে পাকিস্তানও হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের অস্থিরতা মুসলিম বিশ্বের নিরাপত্তা বিঘ্নিত করবে। বিশ্লেষকরা মনে করছেন, এই 4 দেশের ঐক্যবদ্ধ অবস্থান ট্রাম্প এবং নেতানিয়াহুকে নতুন করে ভাবতে বাধ্য করবে। একদিকে ইসরায়েলের সামরিক শক্তি, অন্যদিকে 4 পরাশক্তির সমর্থন পুষ্ট ইরান। বিশ্ব এখন এক চরম সন্ধিক্ষণে দাঁড়িয়ে। নেতানিয়াহুর আক্রমণাত্মক ভঙ্গি এবং ট্রাম্পের সম্ভাব্য কঠিন নিষেধাজ্ঞা কি রুখতে পারবে এই 4 শক্তিকে, নাকি ইরানকে কেন্দ্র করেই শুরু হবে বড় কোনো বৈশ্বিক সংঘাত, তা সময়ই বলে দেবে। ইসলামী বিপ্লবের বার্ষিকীতে ক্ষেপণাস্ত্র প্রদর্শন করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কড়া বার্তা দিল ইরান। ইসলামী বিপ্লবের ৪৭তম বার্ষিকী উপলক্ষে তেহরানে একাধিক ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়েছে। তেহরানের বর্ণাঢ্য শোভাযাত্রার পাশাপাশি আয়োজিত প্রদর্শনীতে সোমার, নূর ও কাদির নামের ক্রুজ ক্ষেপণাস্ত্র ও হাজ কাসেম, ইমাদ ও জোলফাগার নামের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে। বুধবার ১১ ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রদর্শিত ক্ষেপণাস্ত্রগুলোর কয়েকটি আগে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1, 2 ও 3 অভিযানে এবং কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে হামলায় ব্যবহৃত হয়েছিল। এদিকে তেহরানে দেশটির ইসলামী বিপ্লব এবং ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসমাবেশে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা সবাই একসাথে দাঁড়িয়ে আছি, আমাদের জাতিকে লক্ষ্য করে যেসব ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব। তিনি আরও বলেন, ইরানি জনগণের শক্তি ও ঐক্য আমাদের শত্রুর মনে উদ্বেগ তৈরি করেছে, আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। পারমাণবিক আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র চাইছে না এবং যে কোনো ধরনের যাচাই প্রক্রিয়ার জন্য প্রস্তুত। তবে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপ যে অবিশ্বাসের উঁচু দেয়াল তৈরি করেছে তা আলোচনাকে ফলাফলে পৌঁছতে দিচ্ছে না। তিনি আরও বলেন, একই সময়ে
সময় আমরা পূর্ণ দৃঢ়তার সাথে আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সংলাপে যুক্ত। সাম্প্রতিক বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন, জীবনযাত্রার উচ্চ ব্যয় ও মুদ্রার দরপতনের ঘিরে যে আন্দোলন শুরু হয়েছিল, পরে তা সরকারের বিরুদ্ধে নানা অভিযোগে প্রসারিত হয়। তিনি সরকারের সীমাবদ্ধতার জন্য ক্ষমা চান এবং বলেন, সমস্যাগুলো সমাধানে সম্ভব সব রকমের চেষ্টা করা হচ্ছে। আমরা জনগণের কথা শুনতে প্রস্তুত। আমরা জনগণের সেবক। আমরা জনগণের সাথে সংঘাতে যেতে চাই না। তিনি দাবি করেন, ইরানের শত্রুরা বাজে প্রচারণা চালিয়ে অস্থিরতা উস্কে দিয়েছে। তিনি এসব বিক্ষোভকে দাঙ্গা বলেছেন। তিনি বলেন, আমাদের শত্রুরা সমাজে গভীর ক্ষত তৈরি করতে এবং বিভাজন বাড়াতে যে চেষ্টা করছে, আমাদের সেই ক্ষত সারিয়ে তুলতে হবে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল আব্দুল রহিম মুসাভিও এ দিনের সমাবেশে উপস্থিত ছিলেন। ট্রাম্পের সঙ্গে আজ নেতানিয়াহুর বৈঠক। ইরান নিয়ে হবে আলোচনা। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আজ বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে তারা দুজন ইরান নিয়ে আলোচনা করতে পারেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা শুরুর পর নেতানিয়াহু ও ট্রাম্প বৈঠক করতে যাচ্ছেন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে চাপ দেবেন তিনি যেন ইরানের পারমাণবিক কর্মসূচির পাশাপাশি তাদের ব্যালিস্টিক মিসাইল এবং হামাস ও হিজবুল্লার মতো প্রক্সি বাহিনীকে সহায়তা বন্ধের জন্যেও চাপ সৃষ্টি করেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে যুদ্ধাপরাধে অভিযুক্ত নেতানিয়াহু বলে যান, আমি প্রেসিডেন্টের কাছে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করব। ইরান জানিয়েছে, নিষেধাজ্ঞা প্রত্যাহারের বদলে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছাড় দেবে, কিন্তু মিসাইল ও প্রক্সি বাহিনীকে সহায়তার দাবি প্রত্যাখ্যান করেছে তারা। ট্রাম্প ও নেতানিয়াহুর এ বৈঠকের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্কতা দেন, তারা বাড়াবাড়ি রকমের শর্তে রাজি হবেন না। ২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের নেতানিয়াহুর ষষ্ঠ সফর, যা অন্য যে কোনো নেতার থেকে বেশি। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রে পৌঁছনোর পর ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ ও জার্ডেন ক্রুসনারের সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। সুদানের মসজিদে আরএসএফের ড্রোন হামলায় ২ শিশুর মৃত্যু, আহত ১৩ জন। সুদানের মধ্যাঞ্চলীয় নর্থ কোর্দোফান রাজ্যের একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত ২ শিশু নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছে। দেশটিতে চলমান সংঘাতের মধ্যে সাম্প্রতিক সময়ে এ ধরনের হামলা বৃদ্ধি পেয়েছে। সুদান ডক্টরস নেটওয়ার্ক নামের চিকিৎসক সংগঠন জানিয়েছে, বুধবার ১১ ফেব্রুয়ারি ভোরে শেখ আহমেদ আল বাদাউই মসজিদে এই হামলা চালানো হয়। হামলার সময় মসজিদের ভেতরে শিশুরা কোরআন শিক্ষা গ্রহণ করছিল। সংগঠনটি অভিযোগ করেছে, আধা সামরিক বাহিনীর র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এই হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এক বিবৃতিতে এ হামলাকে আন্তর্জাতিক মানবিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং উপাসনালয়ে গুরুতর আঘাত হিসেবে উল্লেখ করেছে চিকিৎসক সংগঠনটি। তারা বলেছে, মসজিদের ভেতরে শিশুদের লক্ষ্যবস্তু করা একটি পূর্ণাঙ্গ অপরাধ, যা কোনোভাবেই ন্যায্যতা দেওয়া যায় না। এটি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ধারাবাহিক লঙ্ঘনের বিপর্যন্য বহিঃপ্রকাশ। সংগঠনটির দাবি, এর আগেও আরএসএফ খার্তুমের একটি গির্জা এবং এল ফাশেরের আরেকটি মসজিদে হামলা চালিয়েছে, যা ধর্মীয় স্থাপনার পবিত্রতার প্রতি স্পষ্ট ঘৃণার প্রমাণ। এদিকে জাতিসংঘ জানিয়েছে, দক্ষিণ, উত্তর ও পশ্চিম কোর্দোফান রাজ্যে সাম্প্রতিক সময়ে বেসামরিক অবকাঠামোর উপর একাধিক ড্রোন হামলার খবর পাওয়া গেছে। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি কাদুগুলিতে বিশ্ব খাদ্য কর্মসূচির একটি গুদামেও অজ্ঞাত রকেট হামলা হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন জুজারিক বলেন, প্রতিদিন আমাদের পুনরায় বলতে হবে যে বেসামরিক মানুষ এবং অবকাঠামো, উপাসনালয়, স্কুল এবং হাসপাতাল কখনোই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। জাতিসংঘ সতর্ক জানিয়েছে, সুদানের গৃহযুদ্ধ দক্ষিণ দারফুর অঞ্চল থেকে কোর্দোফান এলাকায় ছড়িয়ে পড়েছে। সংস্থাটি জানিয়েছে, জানুয়ারির শেষ থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত ড্রোন হামলায় ৯০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ১৪২ জন আহত হয়েছেন। এসব হামলার জন্য আরএসএফ এবং সুদানি সশস্ত্র বাহিনীকে উভয়কেই দায়ী করা হয়েছে। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে মোহাম্মদ হামদান দাগালোর নেতৃত্বাধীন আরএসএফ এবং বুরহানের অধীনে থাকা সুদানি মারিবিক বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী গৃহযুদ্ধ চলছে। এর ফলে দেশজুড়ে ব্যাপক প্রাণহানি এবং মানবিক সংকট সৃষ্টি হয়েছে। দক্ষিণ ইয়েমেনে সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা, বহু হতাহত। দক্ষিণ ইয়েমেনে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের
এসটিসি এর সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা আতাক শহরের একটি স্থানীয় সরকারি ভবন উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এতে বেশ কয়েকজন নিহত, আরও কয়েক ডজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সূত্রের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। প্রতিবেদন মতে আজ বুধবার ১১ই ফেব্রুয়ারি এই হামলার ঘটনা ঘটেছে। এই সময় এসটিসি সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা নিরাপত্তা ও সামরিক কর্মীদের ওপর আক্রমণ করে এবং গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বাহিনী হস্তক্ষেপ করলে হতাহতের ঘটনা ঘটে। সংঘাত ও দারিদ্র্যে জর্জরিত দেশটিতে সহিংসতার সর্বশেষ ঘটনা এটা। দক্ষিণ ইয়েমেনে অবস্থিত সাবওয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের উপপ্রধান রামি লামলাস আল জাজিরাকে জানান, এসটিসি সমর্থিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা ও সামরিক বাহিনী অভিযান চালালে ৫ জন নিহত এবং ৩৯ জন আহত হন। স্থানীয় সূত্র জানায়, এসটিসির সমর্থকেরা আতাক শহরে একটি মিছিল বের করেন। পরে তারা স্থানীয় সরকারি ভবনের দিকে এগিয়ে গিয়ে সেটি দখলের চেষ্টা করেন এবং জাতীয় পতাকা নামিয়ে ফেলার উদ্যোগ নেন। সৌদি আরব সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল পিএলসি নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই ঘটনা ঘটল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নির্বাহী সংস্থা পিএলসি দেশটির বিভক্ত পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক প্রতিনিধিত্ব রেখে নতুন মন্ত্রিসভা গঠন করে। গত মাসে সৌদি আরবের সমর্থনে পিএলসি দক্ষিণ ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রণ জোরালো করে। এর আগে এসটিসি দুটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দখলের চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। এর ফলে তাদের কাঠামো ভেঙে যায় এবং সংগঠনটি বিলুপ্ত হয়। একই সঙ্গে এসটিসিকে সমর্থন দেয়া সংযুক্ত আরব আমিরাতের বাহিনীও দক্ষিণ ইয়েমেন থেকে সরে যায়। সবশেষ সংঘাতের ঘটনায় সাবুয়ার নিরাপত্তা কমিটি জানিয়েছে, যারা উস্কানি দেয়া, হামলার পরিকল্পনা করা বা অস্ত্র ব্যবহার করার সঙ্গে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তারেক রহমানকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের বেসরকারি ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১০টি আসনে জয় পেয়েছেন। ফলে বিএনপির নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে আগামী সরকার। এই নতুন সরকারের নেতৃত্ব দেবেন তারেক রহমান। এরই মধ্যে বিজয়ের জন্য তারেক রহমান এবং বিএনপিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদি বলেছেন, বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপিকে এক বড় বিজয়ে নেতৃত্ব দেওয়ার জন্য আমি তারেক রহমানকে আমার উষ্ণ অভিনন্দন জানাই। ভারতের প্রধানমন্ত্রী পোস্টে আরও বলেন, এই জয় আপনার নেতৃত্বের ওপর বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন। খবর এনডিটিভি এর। ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে বলেও বাংলাদেশের আসন্ন সরকারকে আশ্বস্ত করেছেন মোদি।